ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রেদওয়ান আহমেদ। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হবার কথা রয়েছে সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ এবং মাছরাঙা টেলিভিশনের প্রধান সম্পাদক রেজওয়ানুল হক। কিছুক্ষণের মধ্যেই তারা যুক্ত হবেন। আমি একটু তার আগে বলতে চাই, আজকে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই সেটি হচ্ছে নির্বাচন কমিশন নিয়ে আলোচনা করতে চাই। প্রার্থিতা ফিরে পেতে প্রথম দিন ৪২ জনের আপিল, যাচাই বাছাই পদ্ধতি নিয়ে নানা অভিযোগ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে এখনও আত্মবিশ্বাসী সিএসসি। তো এই যাচাই বাছাই পদ্ধতি নিয়ে যে নানা অভিযোগ, সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চাই। এছাড়াও আমাদের আরেকটি বিষয় রয়েছে, জাতীয় নির্বাচনে বিএনপিকে ভোট দিতে চান ৭০% ভোটার, এই পরিসংখ্যানটি নিয়েও আলোচনা করব। এবং ১৯% পছন্দ জামায়াত, এনসিপির পক্ষে ২.৬%। ইএএসডির জরিপের তথ্য, এই তথ্যগুলো, জরিপের তথ্যগুলো আসলে কতটুকু ফলপ্রসূ, কতটুকু কার্যকরী হয়, সেই বিষয়গুলো নিয়ে আমাদের সাথে আলোচনা করতে আমাদের আজকের দুজন অতিথি যুক্ত হবার কথা রয়েছে। যুক্ত হলেই সঙ্গে সঙ্গে আমরা আলোচনা শুরু করতে চাই। এবং এছাড়াও আরেকটি বিষয় আজকে আমরা আলোচনা করতে চাই, যেটি গত কয়েকদিন ধরে বেশ আলোচিত হচ্ছে, এবং সেই বিষয়টি হচ্ছে আইপিএল অর্থাৎ ক্রিকেট। অর্থাৎ বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধের নির্দেশ। তথ্য মন্ত্রণালয়ের আপত্তি আমলে নিয়ে বিশ্বকাপের নতুন সূচি নিয়ে কাজ করছে আইসিসি। এই তিনটি বিষয় নিয়ে আসলে আমরা আলোচনা করতে চাই, এবং তিনটি বিষয় আমাদের সঙ্গে যারা অতিথি রয়েছেন তাদের সঙ্গে তিনি আমাদের সঙ্গে যুক্ত হলে, তারা আমাদের সঙ্গে যুক্ত হলেই আমরা আসলে এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করব, এবং তাদের মতামত কি সেই বিষয় নিয়েও আসলে আপনাদেরকে জানাবো। দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ। তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই যে বিষয়টি দিয়ে শুরু করতে চাই, যে আজকের আলোচিত সংবাদগুলোর প্রথম যে সংবাদটি, অর্থাৎ শিরোনামগুলোর প্রথম যে সংবাদটি, প্রার্থিতা ফিরে পেতে প্রথম দিন ৪২ জনের আপিল, যাচাই বাছাই পদ্ধতি নিয়ে নানা অভিযোগ, অবাধ ও সুষ্ঠু ভোট আয়োজনে এখনও আত্মবিশ্বাসী সিএসসি। আমার মনে হয় যান্ত্রিক কোনো ত্রুটির কারণে আপনি শুনতে পাচ্ছেন কিনা আমি ঠিক জানি না। আপনি যদি শুনে থেকে থাকেন, এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই এবং আপনার মন্তব্য জানতে চাই। মোস্তফা ফিরোজ, আপনি শুনতে পাচ্ছেন না সম্ভবত আমাকে, সে কারণেই আসলে আপনি নিশ্চয়ই যান্ত্রিক ত্রুটির কারণে আসলে আপনি শুনতে পাচ্ছেন না। আমরা চেষ্টা করছি আসলে যাতে আপনি শুনতে পারেন এবং আমরা আলোচনাটি চালিয়ে যেতে পারি। এবং আমাদের সঙ্গে আরেকজন অতিথি যুক্ত হবার কথা রয়েছেন, তিনি হচ্ছেন রেজওয়ানুল হক, মাছরাঙা টেলিভিশনের প্রধান সম্পাদক। আমরা দুজন অতিথির সঙ্গে যুক্ত হলেই দর্শক, আমরা যে আজকের আলোচিত বিষয়, সেই সব বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই এবং কথা বলতে চাই, এবং দর্শক আপনাদেরও জানাতে চাই তাদের মতামত, মন্তব্য। আমরা প্রতিদিনের মতো সংবাদ সম্প্রসারণে আজ যে সব বিষয়গুলো নিয়ে আলোচনা করব, সেই সব বিষয়গুলো তো প্রথমেই জানিয়েছি, তারপরেও আরেকটু আপনাদেরকে জানাতে চাই দর্শক। এখন আলোচনার একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমি যদি বলি, যে হচ্ছে বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধের নির্দেশ। তথ্য মন্ত্রণালয়ের আপত্তি আমলে নিয়ে বিশ্বকাপের নতুন সূচি নিয়ে কাজ করছে আইসিসি। এই বিষয়গুলো আসলে কিন্তু, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এই অর্থে যে খেলার জগতে বাংলাদেশের এমন সিদ্ধান্ত, এবং পার্শ্ববর্তী দেশ ভারতে যে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার যে বিষয়টি, সেই সব বিষয়গুলো নিয়ে আসলে আমরা আলোচনা করতে চাই। এবং যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের অতিথিরা এখন পর্যন্ত, আমরা একজনকে পেয়েছি, যুক্ত হয়েছেন উনি, কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে আসলে আমরা এখন পর্যন্ত আলোচনা শুরু করতে পারি না। একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে নিশ্চয়ই আমরা আলোচনা করতে পারবো বলে আশা করছি। সংবাদ সম্প্রসারণে একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই। আবারও স্বাগত জানাচ্ছি সংবাদ সম্প্রসারণে। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত রয়েছেন সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ এবং রয়েছেন রেজওয়ানুল হক। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আজকের আলোচিত সংবাদগুলো নিয়ে আলোচনা করতে চাই। শুরুতেই মোস্তফা ফিরোজ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। প্রার্থিতা ফিরে পেতে প্রথম দিন ৪২ জনের আপিল, যাচাই বাছাই পদ্ধতি নিয়ে নানা অভিযোগ, অবাধ ও সুষ্ঠু ভোট আয়োজনে এখনও আত্মবিশ্বাসী সিএসসি। এই যাচাই বাছাই পদ্ধতি নিয়ে যে নানা অভিযোগ করেন প্রার্থীরা, আপনার একটু মন্তব্য জানতে চাই। যাচাই বাছাই তো ঠিক আছে, এটা করা উচিত, কিন্তু কতখানি নিয়মানুভাবে হচ্ছে, নিয়ম মাফিক হচ্ছে, সঠিক হচ্ছে কিনা, চাপের মুখে করছে কিনা, সেটা নিয়ে কিন্তু বিস্তর অভিযোগ আছে। অনেক স্বতন্ত্র প্রার্থী এবং জাপার যারা সদস্য, তারা বাদ পড়লো। তো এই বাদ পড়াগুলো কি সঠিক কিনা, এটা একটু যাচাই বাছাই করা
দরকার ছিল, এবং এই প্রশ্নগুলো তো আসছে। কারণ এমনিতেই এবার নির্বাচনে আওয়ামী লীগ নেই, নির্বাচনে জাতীয় পার্টি থেকেও না থাকার মতন, কারণ শীর্ষ নেতাদের অনেকেই নির্বাচনে তাদের নমিনেশন পেপার বাতিল হয়েছে, অথবা তারা পরিবেশ ফিরে পায়নি, তো তারা সন্ত্রস্ত, মোট কথা। তো তার মধ্যে যে হারে বাতিল হয়েছে, প্রায় 28% বাতিল, এটা হিউজ। তো ফলে আরো সংকুচিত হয়ে গেল একদম, মানে মানে প্রার্থীর সংখ্যা যত কমবে, নির্বাচনের মানে পার্টিসিপেশনটা ভোটারের তত কমতে থাকবে। যত প্রার্থী থাকবে তত বেশি এটা জমজমাট হবে। তো সেটার একটা মানে লক্ষণ দেখা যাচ্ছে আর কি। তো সেটা সেই কারণে যাচাই বাছাই প্রক্রিয়াটা মানে ঠিক সঠিকভাবে হচ্ছে কিনা, কারোর ক্ষেত্রে ছাড় দেয়া হচ্ছে, কারোর ক্ষেত্রে আবার মানে একদম উদার, মানে কঠিন অবস্থা তৈরি করা হচ্ছে কিনা, সেটা কিন্তু যথেষ্ট মানে সন্দেহের অবকাশ আছে। জি, নিশ্চয়ই। রেজওয়ানুল হক, একটু আপনার কাছেও আসতে চাই। মানে এই ধরনের এই যাচাই বাছাই পদ্ধতি নিয়ে রাজনৈতিক প্রভাব বিস্তার করতে পারে নির্বাচন কমিশনে? ধন্যবাদ। দীপু ভাই এতক্ষণ ধরে যেটা বলছিলেন, এটা হচ্ছে যে আপনার স্বাভাবিক সময়ের কথা। যখন একটা স্বাভাবিক সময় থাকে তখন এই যাচাই বাছাই নিয়ে কে বাদ পড়লো, কাকে ধরা হইলো, কাকে ছাড় দেওয়া হইলো, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এখন আমাদের দেশে যে পরিস্থিতিটা বিরাজ করছে, সেটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে, এটা হচ্ছে 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশ। এই বাংলাদেশে এই সময়ে আপনি সরকারের, প্রশাসনের, ইলেকশন কমিশনের যে সমস্ত সিদ্ধান্তের সমালোচনা কিন্তু আপনি আগের নিয়ম অনুযায়ী করতে পারবেন না। এটা একটা অন্য ধরনের পরিস্থিতি বিরাজ করছে, একটা বিপ্লবী পরিবেশ, মানে বিপ্লবী আবার সাংবিধানিক, এটা দুটো মিলিয়ে একটা পরিস্থিতি। মানে এই সরকার, যে বর্তমান সরকার যেটা আছে, এটা হচ্ছে বিপ্লবী চরিত্রের সাংবিধানিক সরকার। কারণ তারা সংবিধান অনুযায়ী বঙ্গভবনে গিয়ে শপথ নিয়ে এই সরকার গঠন করেছেন, কিন্তু চেতনাটা হচ্ছে বিপ্লবের। তো বিপ্লব এবং সংবিধান যখন একসঙ্গে থাকে, তখন আপনি সবকিছু আপনি নিয়ম মাফিক পাবেন না। কারণ হয় আপনাকে সাংবিধানিক থাকতে হবে, অথবা বিপ্লবী থাকতে হবে। তো আমাদের এই সরকারটা বা এই প্রশাসন, এই নির্বাচন কমিশন, এটা হচ্ছে আপনার বিপ্লব এবং সংবিধানের মিশ্রণ। এই মিশ্রণে দীপু ভাইয়ের যে সমস্ত প্রশ্ন, এই সমস্ত প্রশ্ন করাও অবান্তর, এই প্রশ্নের জবাব খোঁজাও অবান্তর। আপনি এখন যা হবে, এটা হচ্ছে আপনাকে বাস্তবতা মেনে নিয়ে সব সিদ্ধান্তের সঙ্গে আপনাকে মেনে নিতে হবে। মানে এখন একটা অস্বাভাবিক সরকার, ইন্টারিম গভর্নমেন্ট, এই গভর্নমেন্টের ধরেন কিছু মেম্বার ছিলেন বিপ্লবী ছাত্রদের প্রতিনিধি। তারা এখন এই সরকারে না থাকলেও তাদের যে ইনফ্লুয়েন্স, তাদের যে প্রভাব, সেটি কিন্তু সরকারের কোনো কোনো উপদেষ্টার মধ্যে আছে। আবার কোনো কোনো উপদেষ্টা সংবিধান মেনে চলতে চান। সব মিলিয়ে এমন একটা অবস্থা, আসলে এটাকে আমি খুব স্বাভাবিক অবস্থা বলবো না। সুতরাং এখানে স্বাভাবিক অবস্থা খোঁজা বা স্বাভাবিক প্রশ্নের উত্তর খোঁজাটা অবান্তর। জি, মোস্তফা ফিরোজ, একটু আবারও আপনার কাছে আমি একটু ফিরতে চাই যে জাতীয় নির্বাচনে বিএনপিকে ভোট দিতে চান 70% ভোটার, 19% পছন্দ জামায়াত, এনসিপির পক্ষে 2.6% ইএএসডির জরিপের তথ্য। এই নির্বাচনের আগে বিভিন্ন ধরনের জরিপ হয় এবং জরিপগুলোর ফলাফল আসলেই কি প্রভাব বিস্তার করে? মানে একটু জানতে চাই যে এই জরিপগুলো নিয়ে মন্তব্য কি করবেন? আমাদের দেশের জরিপগুলির উপরে খুব একটা আস্থা রাখা যায় না। এই জরিপগুলো সাথে আন্তর্জাতিকভাবে যেভাবে যারা করে, সেটাই মানে উল্টে যায়। সেখানে বাংলাদেশে কোন পদ্ধতিতে কিভাবে করা হয়েছে না হয়েছে, এটা নিয়ে মানে পদ্ধতিগত একটা মানে অবিশ্বস্ত একটা জায়গা আছে। ফ্লো, আপনি বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির মানে অবশ্যই ভালো অবস্থান, বিশেষ করে দুইটা ঘটনা বিএনপি কে একদম মোড় ঘুরিয়ে দিয়েছে। সেটা হচ্ছে তারেক রহমানের আগমন এবং বেগম খালেদা জিয়ার মারা যাওয়া এবং দাফন। এই আগমন এবং দাফনের প্রক্রিয়ায় যে পরিমাণ মানুষের ঢল, তাতে আসলে পুরো বিএনপি স্রোতটা বোঝা গেছে, এবং মানুষের একটা আবেগ, ভালোবাসার সহানুভূতি,
সেটা স্পর্শ করলো কিনা এটা জানি না, এই জরিপটা হয়তো তার আগের হইতে পারে। যদি তার আগের হয় তাহলে এটা নিয়ে প্রশ্ন আছে, কারণ বিএনপি বেশ খরা যাচ্ছিল এবং নানাভাবে বিএনপি একটা কোণঠাসা অবস্থায় ছিল। তো সেখানে সাধারণ মানুষের তেমনটাই কিনা এইটা আমার কাছে একটু লাগে, একটু মনে হচ্ছে যেন মাত্রাতিরিক্ত। কিন্তু আপনি যদি বলেন এই গত এক সপ্তাহ মধ্যে যদি এই জরিপটা হয় তাহলে আবার ঠিক আছে। তো জরিপটা আজকে মানে 1 জানুয়ারি পর্যন্ত যেটা করা হয়েছে, এখন আবার করা হলে একরকম থাকবে, আবার মানে 7 দিন পরে করা হলে আরেক রকম থাকবে। তো সুতরাং জরিপ নিয়ে খুব একটা আশাবাদী হওয়ার মানে কারণ আমি দেখি না। তবে একটা মানে মানে কি বলে সিগন্যাল বা দিক নির্দেশনা দেয় যে মানে কোন দিকে যাচ্ছে আর কি জি ইয়েটা। কিন্তু এটা নিয়ে খুব একটা মানে আমি আশাবাদী না, জি কারণ এটা ঠিক থাকবে না এরকম। জি, রেজানুল হক, আপনার কাছেও একই প্রশ্ন। এক্ষেত্রে কি সোশ্যাল মিডিয়া কিংবা আমরা যে জোয়ারটা দেখতে পারি, যেটা হচ্ছে মোস্তফা ফিরোজ বললেন যে একটা রাজনৈতিক দলের সমাবেশকে কেন্দ্র করে মানুষের উপস্থিতি, তো এই সামগ্রিক বিষয়গুলো কি কোনো প্রভাব ফেলে এই ধরনের জরিপগুলোতে? না, অবশ্যই অবশ্যই পড়ে। মানে ধরেন এই যে দুটো এক্সাম্পল দিয়েছেন, একটা হচ্ছে তারেক রহমানের দেশে ফেরা, আর একটা হচ্ছে বিএনপি চেয়ারপারসন। ইয়াস, উনি এখনো স্টিল বিএনপির চেয়ারপারসন, মানে এই পদে তারেক রহমানকে এখনো দায়িত্ব দেওয়া হয়নি। তো ওনার মৃত্যুর পরে যে জানাজা হয়েছে দেশের, মানে স্মরণকালের সর্ববৃহৎ জানাজা, এটা তো অবশ্যই একটা ইম্প্যাক্ট বা অথবা একটা ধারণা আমাদেরকে দেয় যে কার কতটুকু আপনার জনসমর্থন আছে, জনপ্রিয়তা কেমন। ধরেন আমি আমার নিজের কথা না বলি, আমি এই ধরেন রিসেন্টলি 2-3 দিনের মধ্যে বিএনপি স্থায়ী কমিটির একজন সদস্য, অনেক সিনিয়র লিডার, তার সঙ্গে ব্যক্তিগতভাবে কথাবার্তা বলছিলাম। তিনি বলছেন, দেখেন, জামাত যদি 20% জনসমর্থন পেয়ে থাকে, আর বিএনপি তো সেই ক্ষেত্রে অ্যাটলিস্ট 60% জনসমর্থন তার আছে। তো জামাত ডেফিনেটলি, তিনি বলছেন জামাত এগিয়েছে অনেক, বেশ খানিকটা, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু তাতে কত, 20 থেকে 30 বা 40 হওয়ার পরেও তো বিএনপির আপনার যদি 60% হয় তো 10-20% ডিফারেন্স তো আছেই। আর বিএনপির রিসেন্ট যে দুটো এক্সাম্পল দিয়েছেন, তাতে আমার কাছে মনে হয় যে এই তাতে বিএনপির জনপ্রিয়তা আরেকটু বেড়েছে। তো সো আপনার জামাতের সঙ্গে, মানে বিএনপি জামাতই তো প্রধান প্রতিপক্ষ এখন, জামাতের সঙ্গে বিএনপির বড় একটা গ্যাপ কিন্তু এখনো রয়ে গেছে। তো জরিপে যেটা বলা হয়েছে সেটা আমি দিবু ভাইয়ের সঙ্গে পুরোপুরি একমত। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যে সমস্ত জরিপ হয়, বাংলাদেশের কোনো মানুষ এটা বিশ্বাস করে না, কারণ এই জরিপের মধ্যে কোনো মতলব আছে কিনা, কে জরিপ করলো, তাদের মতলব কি, কাদের মতামত নেওয়া হলো, এগুলো নিয়ে অনেক প্রশ্ন আছে। এসব জরিপ নিয়ে আমাদের বিশ্বাসযোগ্যতা একেবারেই নাই। বাট আমরা ওভারঅলটা কি বুঝছি, ওভারঅল বুঝি বিএনপি সবচেয়ে বড় দল এই মুহূর্তে বাংলাদেশে, এবং তাদের যাওয়ার সম্ভাবনাই বেশি। ভেরি ক্লিয়ার, এটা নিয়ে কোনো আপনার সন্দেহ থাকার কিছু নাই। জি জামাত অনেকখানি এগিয়েছে বটে, কিন্তু তার মানে এই না যে তারা বিএনপি কে আপনার অতিক্রম করে গেছে। জি এটাই আমার কাছে মনে হয়, মানে হয়তো ডিফারেন্সটা কমেছে, কিন্তু সিচুয়েশনটা দুই দলের মধ্যে যে পার্থক্য বা ডিফারেন্স বা ক্ষমতায় যাওয়ার প্রশ্নে যে দ্বন্দ্ব বা প্রতিযোগিতা, সে তুলনায় সেটা বিচার করলে বিএনপি এখনো অবশ্যই এগিয়ে আছে। জি আমাদের আরেকটি বিষয় নিয়ে কয়েকদিন ধরে যেটা আলোচনায়, যে বাংলাদেশে আইপিএল এর সম্প্রচার বন্ধের নির্দেশ তথ্য মন্ত্রণালয়ের আপত্তি আমলে নিয়ে বিশ্বকাপের নতুন সূচি নিয়ে কাজ করছে আইসিসি। মোস্তফা ফিরোজ, আপনার মন্তব্য একটু জানতে চাই যে এই ধরনের সিদ্ধান্তগুলো কিংবা বাংলাদেশের যে সিদ্ধান্ত, আপনি কি মন্তব্য করবেন? বাংলাদেশের সিদ্ধান্ত তো খুবই সঠিক এবং ন্যায্য, এর ব্যাপারে কোনো ভুল নাই। কিন্তু সারা বিশ্ব হতবাক ভারতের এই কাণ্ডজ্ঞানহীন একটা সিদ্ধান্ত। ভারতের বাংলাদেশের সব দেশেরই কিছু উগ্রপন্থীদের একটা প্রভাব থাকে, সেই প্রভাবে যদি প্রভাবিত হয়, যেমন বাংলাদেশই তো সমালোচনা যে মব সন্ত্রাসকে গভর্নমেন্ট ঠেকাতে পারছে না, নিয়ন্ত্রণ করতে পারছে না। তো বাংলাদেশই তো এই সমালোচনাটা আছে। তো এখন ভারতের মতন এত বড় দেশে যদি সেখানেও এইরকম মবগুলোকে যদি প্রশ্রয় দেওয়া হয় এবং মুস্তাফিজকে সরানোর মধ্য দিয়ে যদি বলা হয় ভারতের হিন্দুদের জয়, এটা তো ভারতের জন্য খুবই লজ্জা। কারণ ভারত হচ্ছে এই অঞ্চলের
হচ্ছে একটা মোড়ল, আঞ্চলিক মোড়ল। সেই মোড়লের যদি আচরণ এইরকম হয় ধর্ম এবং সম্প্রদায়কে ঘিরে, এবং তার ভিত্তিতে যদি তারা ক্রিকেটকে যদি ব্যবহার করে, এর আগে পেহেলগাম ইস্যুতে ওই সময় তারা পাকিস্তানের প্লেয়ারদের সাথে হাত মেলায়নি, তখনও কিন্তু ঝড় উঠেছিল, কিন্তু সেটা পাকিস্তান বলে পার পেয়ে গেছে। এটা যদি মানে ব্রিটিশ বা অস্ট্রেলিয়ানদের সাথে ভারত করতো, তাহলে একটা পরিস্থিতি খুবই খারাপ হতো। এখন বাংলাদেশের সাথে করলো, তো বাংলাদেশের সাথে করাতে বাংলাদেশ সিদ্ধান্ত নিল দুইটা। একটা হলো আইপিএল সম্প্রচার করবে না স্বাভাবিকভাবে, মুস্তাফিজ স্কেপ, আর একটা হলো যে খেলবে না। তো এখন আইসিসি সম্ভবত ওই এই খেলাগুলো শ্রীলঙ্কায় নিয়ে যাওয়ার জন্য কাজ করছে। হ্যাঁ, সেটাই হবে। জি, তেমনটাই এখন পর্যন্ত আমরা জানি। জি, রেজওয়ানুল হক সংক্ষেপে একটু যদি মন্তব্য করতেন এই ধরনের সিদ্ধান্তগুলো নিয়ে। বাংলাদেশের সিদ্ধান্ত 100% সঠিক। আইপিএল কে কেন্দ্র করে, মুস্তাফিজকে কেন্দ্র করে যে সিদ্ধান্ত ভারত বা আইপিএল কর্তৃপক্ষ নিয়েছেন, তার পরিপ্রেক্ষিতে আইপিএল বাংলাদেশে ব্যান করে দেওয়া, আইপিএল এর সম্প্রচার 100% সঠিক। আরেকটা হচ্ছে যে বাংলাদেশ ভারতে গিয়ে কোনো ম্যাচ খেলবে না, এটাও সঠিক। মুস্তাফিজের যদি নিরাপত্তা না থাকে, তাহলে বাংলাদেশ জাতীয় দলের নিরাপত্তা কিভাবে থাকে? ভারত একটা সাম্প্রদায়িক দেশে পরিণত হয়েছে, যেটা একসময় ছিল ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে তারা তাদের পরিচিত ছিল, সেটা ধীরে ধীরে তারা সাম্প্রদায়িক রাষ্ট্রতে পরিণত হচ্ছে। আর ভারতের যে কারণে এই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয়রা, তার মানে আপনারা বলছেন যে বাংলাদেশের সিদ্ধান্ত সঠিক এবং অসাম্প্রদায়িক রাষ্ট্র আসলে সব দেশের ক্ষেত্রেই চান, এমনটাই আসলে মন্তব্য করতে চাচ্ছেন আপনারা। ধন্যবাদ আপনাদেরকে সংবাদ সম্প্রসারণে যুক্ত হবার জন্য। এই ছিল সংবাদ সম্প্রসারণে, সঙ্গেই থাকুন।